ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 9 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন 3 অটম ফুল পোয়েম উইথ বেঙ্গলি মিনিং। আজকে এই কবিতাটা তোমাদের খুব সহজ করে বাংলায় বলে দেবো, তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, লেসন 3 অটম। অটম মানে কি? শরৎকাল। এখানে আমাদের এই কবিতায় কিন্তু ইংল্যান্ডের শরৎকাল সম্পর্কে বলা হয়েছে। এই শরৎকালের সাথে আমাদের ইন্ডিয়ার শরৎকালে সেরকম কোনো মিল নেই। এবং কবিতাটি লিখেছেন জন ক্লেয়ার। এখানে দেখো জন ক্লেয়ারের একটা পিকচার দেওয়া রয়েছে এবং এখানে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সটে কবি সম্পর্কে এবং আমাদের কবিতাটি সম্পর্কে কিছু কথা বলা আছে। চলো আমরা প্রথমেই পোয়েট জন ক্লেয়ার সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, জন ক্লেয়ার 1793 to 1864 was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. অর্থাৎ জন ক্লেয়ার, যিনি 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যার মৃত্যু হয় 1864 সালে, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরাজি কবি। এবং তিনি কিসের জন্য বিখ্যাত? না, সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড। সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে একটা উৎসবের মতো করে কোনো কিছু বর্ণনা করা। তিনি কি বর্ণনা করেছিলেন উৎসবের মতো করে? ইংলিশ কান্ট্রিসাইডকে, অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চলের সৌন্দর্যকে তিনি সম্মান জানিয়ে উৎসবের মতো করে বর্ণনা করেছিলেন। এবং জন ক্লেয়ার কিন্তু বিখ্যাত ছিলেন একজন প্রকৃতির কবি হিসাবে। তার কবিতায় আমরা বারবার কিন্তু পাই ইংল্যান্ডের গ্রামাঞ্চলের বর্ণনা। আর তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? না, হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চলের যে সৌন্দর্য সেটার ডিসরাপশন অর্থাৎ ভাঙনের জন্য তার যে বিলাপ, সেইটা কিন্তু আমরা তার কবিতায় বারবার ফিরে পাই। এবং তিনি কিন্তু এই ধরনের বর্ণনার জন্যই বিখ্যাত, অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চলের বিভিন্ন বর্ণনার জন্য তিনি বিখ্যাত। তিনি যেমন তার কবিতার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন, ঠিক তেমন সেই সৌন্দর্যের ভাঙনকেও কিন্তু তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবে এখানে আমরা যে অটম বা শরৎকালের বর্ণনা পাবো সেটা কিন্তু ইংল্যান্ডের শরৎকালের বর্ণনা। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems, etc. এবং তার উল্লেখযোগ্য যে কবিতার সংগ্রহ তার মধ্যে বিখ্যাত হচ্ছে ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। এরপরে আমরা চলে আসছি কবিতার বর্ণনায়, যে এই কবিতায় কবি কি ফুটিয়ে তুলেছেন। দেখো, দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রিসাইড। অর্থাৎ নিচের এই কবিতাটি বর্ণনা করছে, কি বর্ণনা করছে? আ পেন পিকচার। পেন পিকচার মানে কি? এখানে কি কবি কোনো ছবি এঁকেছেন? একদমই নয়, কবি একটা কবিতা লিখেছেন। তো তিনি সেই কবিতার মাধ্যমে একটা ছবি ফুটিয়ে তুলেছেন, তাই সেটিকে বলা হচ্ছে পেন পিকচার বা লেখনী চিত্র। কিসের? অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রিসাইড, অর্থাৎ গ্রামাঞ্চলে যে কোমল সৌন্দর্য শরৎকালের, সেইটাকে তিনি কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এবং কবিতা পড়ে আমাদের যেন মনে হবে তিনি কথার মাধ্যমে, লেখনীর মাধ্যমে একটা যেন ছবি এঁকেছেন। এরপর দেখো কি বলছে, অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতুটি অর্থাৎ এই অটম বা শরৎকাল ঋতুটি শীতকালের আগে আসে, অর্থাৎ ইংল্যান্ডে এটা কিন্তু শীতকালের আগে আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। সুতরাং এই ঋতুর বৈশিষ্ট্যগুলো কি কি? ফলিং লিভস অর্থাৎ পাতা ঝরে পড়া, বেয়ার ব্রাঞ্চেস অর্থাৎ ফাঁকা গাছপালার ডাল, এবং স্ট্রং উইন্ডস অর্থাৎ শক্তিশালী বাতাস বা ঝোড়ো বাতাস। এগুলো হচ্ছে
ইংলিশ কান্ট্রিসাইডের অটামের বৈশিষ্ট্য, এগুলোর মাধ্যমে কিন্তু এই ইংল্যান্ড কান্ট্রিসাইডের অটামকে আমরা কিন্তু চিনতে পারি। কিন্তু আমরা এই কবিতাটি পড়ার সময় এইটা মাথায় রাখবো যে এই ইংলিশ কান্ট্রিসাইডের অটাম ঋতুর সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ার অটাম ঋতু বা শরৎকালের আমরা কিন্তু কোনো রকম মিল পাবো না। তো চলো এবার আমরা কবিতার মাধ্যমে জেনে নিই যে আসলে ইংল্যান্ডে অটামে বা শরৎকালে কি কি হয়। দেখো এখানে কবিতাটা শুরু হচ্ছে, আমি প্রথমে পুরো যে স্ট্যান্ডাটা সেটা তোমাদের পড়িয়ে দেবো এবং তারপরে তোমাদের প্রত্যেকটা শব্দের মানে কিন্তু আমি বুঝিয়ে দেবো। দেখো, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. এখানে একটা জিনিস খেয়াল করো, এই স্ট্যান্ডার প্রথম 4টে লাইনে কিন্তু প্রত্যেকটা অল্টারনেটিভ লাইনে মিল রয়েছে, অর্থাৎ ফার্স্ট লাইনে শেক্স, তার সাথে রয়েছে টেক্সের মিল, এবং ডে সেকেন্ড লাইনে তার সাথে ফোর্থ লাইনের আওয়ের মিল। কিন্তু পরের দুটো লাইনের ক্ষেত্রে কিন্তু দুটো পরপর লাইনেই মিল রয়েছে, অর্থাৎ পেন এবং লেন। এবার চলো আমরা প্রত্যেকটা লাইনের মানে জেনে নিই। তোমরা মন দিয়ে শুনবে, আশা করছি তোমাদের কাছে পুরো ছবিটা কিন্তু ফুটে উঠবে। দেখো কি বলছে, আই লাভ মানে আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল গাস্ট মানে হচ্ছে অনিয়মিত দমকা হাওয়া, ফিটফুল মানে অনিয়মিত, গাস্ট মানে দমকা হাওয়া। কবি ভালোবাসেন অনিয়মিত দমকা হাওয়া, দ্যাট সেক্স যেটা নাড়িয়ে দেয়, কি নাড়িয়ে দেয়, দ্য কেসমেন্ট অল ডে জানলার কাজগুলোকে সারাদিন। অর্থাৎ অনিয়মিত দমকা হাওয়া শরৎকালে যে জানলার কাঁচগুলোকে সারা দিন ধরে নাড়িয়ে দেয় সেটা কবি ভালোবাসেন। অ্যান্ড ফ্রম দ্য মজি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, এবং সেটা কি করে, শ্যাওলা ধরা এলম গাছগুলো থেকে তার বিবর্ণ পাতাগুলোকে কি করে সরিয়ে দেয়। এলম ট্রি হচ্ছে ইউরোপের বৃক্ষ জাতীয় গাছ, সেই গাছের বিবর্ণ পাতাগুলোকে সেই অনিয়মিত দমকা হাওয়া সরিয়ে দেয়। তাহলে অনিয়মিত দমকা হাওয়া কি কি করছে, জানলার পাল্লাগুলোকে সারাদিন নড়াচ্ছে এবং শ্যাওলা ধরা যে এলম ট্রি গাছ রয়েছে তার বিবর্ণ পাতাগুলোকে কি করছে, সরিয়ে দিচ্ছে বা পাতা ঝরিয়ে দিচ্ছে। আর কি করছে সেই ফিটফুল গাস্ট, দেখো সেই পাতাগুলোকে নিয়ে কি করছে, দেখো পরের দুটো লাইনে লেখা আছে, টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। টুয়ার্লিং কথার অর্থ হচ্ছে ঘুরিয়ে দিচ্ছে, এদিক ওদিক পাক খাওয়াচ্ছে, কাদেরকে না, ফেডেড লিপসগুলোকে, বিবর্ণ পাতাগুলোকে। সেই ঝরা পাতাকে এদিক ওদিক পাক খাওয়াচ্ছে, যেগুলো সেই জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, জানলার কাছেই সেগুলো হচ্ছে, জানলার শার্সির কাছে বা জানলার পাল্লার কাছে হচ্ছে। ইংল্যান্ডে বেশিরভাগ বাড়িতেই কাচের জানলা থাকে, তো সেই জানলার কাছে সেগুলো ঘুরছে এবং হাজার হাজার অন্যান্য পাতার সাথে সেগুলো চলে যাচ্ছে ডাউন দ্য লেন, অর্থাৎ গলিতে, গলির মধ্যে গিয়ে পড়ছে। দেখো তাহলে ফার্স্ট স্ট্যান্ডাতে আমরা কিন্তু খুব সুন্দর একটা ছবি পেলাম যে অনিয়মিত দমকা হাওয়া যেটা শরৎ ঋতুতে বয় সেইটা জানলার পাল্লাগুলোকে সারাদিন নাড়াতে থাকে এবং শ্যাওলা ধরা এলম গাছ থেকে তার বিবর্ণ পাতাগুলিকে সরিয়ে সেগুলিকে জানলার সামনে ঘোরাতে থাকে এবং হাজার হাজার অন্যান্য পাতার সাথে সেগুলিকে নিয়ে ফেলে নিচের গলিতে। এরপর চলে আসছি, দেখো নেক্সট স্ট্যান্ডা কি বলছে এখানে, এটাও আমি পুরোটা ফার্স্ট পড়ে দিচ্ছি। I love to see the shaking twig dance till the shut of eve, the sparrow on the cottage roof whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. এখানেও দেখো ফার্স্ট স্ট্যান্ডার মতনই ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন এবং সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন এবং ফিফথ এবং সিক্সথ লাইনের কিন্তু ছন্দের মিল আছে। এবার চলো আমরা জেনে নিই প্রত্যেকটা ওয়ার্ডের মানে। দেখো কি বলছে, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, অর্থাৎ আমি দেখতে ভালোবাসি। কি দেখতে ভালোবাসি, দ্য শেকিং টুইগ, অর্থাৎ যে গাছের ডালপালাগুলো নড়ছে সেগুলোকে। টুইগ মানে হচ্ছে গাছের ছোট ডাল বা শাখা, শেকিং টুইগ মানে যে ডালপালাগুলো নড়ছে তাদের আমি দেখতে ভালোবাসি। কে দেখতে ভালোবাসেন, পোয়েট।
ডান্স টিল দ্য শার্ট অফ দ্য ইভ। এবং সেই যে গাছের ডালপালাগুলো নড়ছে সেগুলোকে কবি বলেছেন ডান্স, অর্থাৎ নৃত্য। যারা নৃত্য করছে কতক্ষণ না সন্ধে নামার আগে অবধি। শার্ট অফ দ্য ইভ, ইভ মানে ইভিনিং, শার্ট অফ দ্য ইভিনিং মানে সন্ধে নামার আগে পর্যন্ত। নেক্সট কি বলছে দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ হুজ চার্প উড মেক বিলিভ। কটেজ রিগ মানে হচ্ছে কুঁড়ে ঘরের চাল বা আচ্ছাদন। স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। তাহলে চড়ুই পাখি কোথায় আছে না কুঁড়ে ঘরের ছাদ বা আচ্ছাদনের ওপর। হুজ চার্প উড মেক বিলিভ, এবং যার কিচিরমিচির ডাক, চার্প কথার অর্থ হচ্ছে পাখির তীক্ষ্ণ কিচিরমিচির ডাক, এবং সেই স্প্যারোটার, চড়ুই পাখিটার কিচিরমিচির ডাক উড মেক বিলিভ অর্থাৎ বিশ্বাস করাচ্ছে। বিলিভ মানে বিশ্বাস করা, মেক বিলিভ মানে বিশ্বাস করাচ্ছে। কি বিশ্বাস করাচ্ছে দেখো, তার পরের লাইনে রয়েছে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। অর্থাৎ বসন্ত যেন এই মাত্র ছলনা করেছে। কোথায় ছলনা করে চলে গেছে না গ্রীষ্মের কোলে, ইন সামার্স ল্যাপ অর্থাৎ গ্রীষ্মের কোলে চলে গেছে ছলনা করে। উইথ ফ্লাওয়ার্স টু লাই, এবং কাদের সাথে গেছে, ফুলেদের সাথে বিশ্রাম নিতে। তাহলে চড়ুই পাখির যে কিচিরমিচির ডাক সেইটা যেন বিশ্বাস করাচ্ছে যে বসন্ত ছলনা করে গ্রীষ্মের কোলে চলে গেছে ফুলেদের সাথে বিশ্রাম নিতে বা শয়ন করতে। তাহলে এই সেকেন্ড স্ট্যান্ডাতেও কিন্তু আমরা একটা ইংল্যান্ডের অটমের চিত্র পেলাম। নেক্সট দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। নেক্সট আমরা পরের পাতায় চলে যাচ্ছি। দ্য পিজিয়ন্স নেসলড রাউন্ড দ্য কোট অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। এবার দেখো এখানেও আমরা একই রকম স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি। এবার দেখো মিনিংগুলো খেয়াল করো। আই লাভ টু সি অর্থাৎ পোয়েট দেখতে ভালোবাসেন। কি ভালোবাসেন? দ্য কটেজ স্মোক অর্থাৎ কুঁড়ে ঘরের ধোঁয়া, অর্থাৎ কুঁড়ে ঘরগুলোর চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় সেটা। কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। কার্ল আপওয়ার্ডস মানে যেগুলো কুণ্ডলি পাকিয়ে উপর দিকে উঠতে থাকে। কার্ল মানে হচ্ছে কুণ্ডলি পাকানো, এবং কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো ওপর দিকে উঠতে থাকে কিসের মধ্যে দিয়ে না নেকেড ট্রিজ, অর্থাৎ যে সমস্ত গাছের পাতা ঝরে যায় সেই সমস্ত গাছগুলোকে ফাঁকা দেখতে লাগে, সেই রকম ফাঁকা গাছগুলোর মধ্যে থেকে কুঁড়ে ঘরের ধোঁয়া, চিমনির ধোঁয়া কিন্তু কুণ্ডলি পাকিয়ে ওপর দিকে উঠতে থাকে। দ্য পিজিয়ন্স, পিজিয়ন্স মানে পায়রা। নেসেল্ড রাউন্ড দ্য কোট। নেসেল্ড মানে হচ্ছে বিশ্রাম নিচ্ছে, বাসার মধ্যে বিশ্রাম নেওয়াকে নেসেল্ড বলছে। তোমরা নিশ্চয়ই জানো নেস্ট মানে হচ্ছে পাখির বাসা, সেই পাখির বাসায় থাকার অবস্থাটাকে বলা হচ্ছে নেসেল্ড। এবার কোথায় তারা রয়েছে, বিশ্রাম নিচ্ছে? রাউন্ড দ্য কোট অর্থাৎ তাদের বাসার মধ্যে। কোট মানে এখানে তাদের বাসা। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস। কীরকম দিনে না নভেম্বরের মতো এইরকম বিবর্ণ দিনে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। কক মানে হলো মোরগ। তাহলে মোরগটা কি করছে? আপন দ্য ডাং হিল, ডাং হিল বলতে গোবরের স্তূপ, সেই গোবরের স্তূপের ওপর থেকে কি করছে? ক্রোয়িং অর্থাৎ ডাকছে। এখানে ককের বা মোরগের ডাককেই ক্রোয়িং বলা হচ্ছে। এবং যে সমস্ত উইন্ড মিল থাকে সেই উইন্ড মিলের যে ডানাগুলো থাকে সেইগুলো কি হচ্ছে দেখো, অন দ্য হিথ আ গোয়িং। হিথ মানে হচ্ছে পোড়ো জমি, অর্থাৎ যে জমিতে চাষবাস হয় না সেই জমির ওপরে উইন্ড মিলগুলো কিন্তু চলছে। আ গোয়িং মানে চলছে, অনবরত চলছে। তাহলে এখানেও আমরা কিন্তু একটা ইংল্যান্ডের অটমের একটা চিত্র পেলাম। প্রথম চিত্র ছিল, দেখো এখানে একটা সুন্দর পিকচার রয়েছে, সেটার মাধ্যমে সেই লাইনটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে কবি দেখতে ভালোবাসেন বিভিন্ন কটেজের ওপর থেকে যে ধোঁয়া উঠছে কুণ্ডলি পাকিয়ে সেই ধোঁয়াটাকে, এবং সেটা কোথা দিয়ে উঠছে না বিভিন্ন নেকেড ট্রিজ অর্থাৎ যে পাতা ঝরে যাওয়া যে সমস্ত গাছ রয়েছে তাদের শাখা প্রশাখার মধ্যে দিয়ে ধোঁয়াটা যেভাবে উঠে যায় কবি সেটাকে দেখতে ভালোবাসেন।
কবি আর কি দেখতে ভালোবাসেন, যে পায়রারা যেরকমভাবে তাদের বাসার মধ্যে বিশ্রাম নেয় বিবর্ণ নভেম্বরের দিনে, এবং মোরগ যেভাবে গোবরের স্তূপের ওপর থেকে ডাকতে থাকে, আর পুরো বিভিন্ন জমির ওপরে উইন্ডমিলের যে বাহুগুলো সেগুলো ঘুরতে থাকে, সেইগুলো কবি কিন্তু দেখতে ভালোবাসেন। নেক্সট স্ট্যান্জা দেখো, দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট falls on the stubble lee. The acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. এখানেও কিন্তু আমরা একই রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ফার্স্ট থার্ড এবং সেকেন্ড ফোর্থ লাইনের মিল, এবং ফিফথ এবং সিক্সথ লাইনের এন্ডিং ওয়ার্ডের মিল। এবার আমরা চলে আসছি ওয়ার্ড মিনিংয়ে। দ্য ফেদার, ফেদার মানে হচ্ছে পালক, পাখির পালক। এবার দেখো কিসের পালক? ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, অর্থাৎ দাঁড় কাকের বুকের থেকে পড়া পালক। র্যাভেন্স মানে হচ্ছে দাঁড় কাক। ফলস অন দ্য স্টাবল লি, স্টাবল লি হচ্ছে সেই জমিটা যে জমি থেকে ফসল তুলে নেওয়ার পরও সেই গাছের অবশিষ্টাংশ জমিতে থেকে গেছে, সেই রকম জমি, সেই রকম ঘাসে আবৃত জমি, সেই জমির ওপর পড়ছে সেই দাঁড় কাকের বুকের থেকে পড়া পালকটা। তাহলে দাঁড় কাকের বুকের থেকে পড়া পালকটা কোথায় পড়ছে? স্টাবল লিতে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। অ্যাকর্নস মানে হচ্ছে ওক গাছের বাদাম জাতীয় ফল, যেটা কি হচ্ছে কাকের পুরনো বাসার কাছ থেকে নিচে, গাছের নিচে পড়ে যাচ্ছে। অ্যাকর্নস মানে তাহলে কি বলে দিলাম, যে ওক গাছের ফল, সেটা পড়ছে কোথায়? ফল প্যাটারিং, অর্থাৎ শব্দ করে, টুপটাপ শব্দ করে পড়াকে আমরা প্যাটারিং বলি। তো সেই টুপটাপ শব্দ করে পড়ছে কোথায় না ডাউন দ্য ট্রি, অর্থাৎ গাছ থেকে নিচে পড়ে যাচ্ছে। দ্য গ্রান্টিং পিগস, পিগস মানে জানো শূকর, গ্রান্টিং মানে হচ্ছে যে সমস্ত শূকররা ডাকছে বা শব্দ করছে, শূকরের যেরকম আওয়াজ হয় মুখে, সেই শব্দটার কথা বলা হচ্ছে। দ্যাট ওয়েট ফর অল, অর্থাৎ এই সমস্ত কিছুর জন্য, অর্থাৎ ওই যে গাছ থেকে অ্যাকর্নসগুলো পড়ছে এবং সেটা যে টুপটাপ করে আওয়াজ হচ্ছে, সেই সমস্ত কিছুর জন্য যেন শূকরেরা ওয়েট করেছিল। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, এবং যেখানে সেইগুলো ওই টুপটাপ করে পড়ছে সেইখানে সেই শূকরেরা কি করছে? স্ক্র্যাম্বল, অর্থাৎ হাঁচর পাচর করছে, অ্যান্ড হারি মানে হুটোপাটা করছে। তাহলে আমরা কি পড়লাম? যে দাঁড় কাকের বুক থেকে পালক পড়ছে স্টাবল লি, অর্থাৎ যে সমস্ত জমি থেকে ফসল তোলা হয়ে গেছে কিন্তু সেই গাছের অবশিষ্টাংশ রয়ে গেছে সেই জমিতে পড়ছে। আর কি হচ্ছে? ওক গাছের ফল পড়ছে গাছের নিচে পুরনো কাকের বাসার কাছ থেকে। আর যে পিগগুলো রয়েছে, শূকরগুলো রয়েছে, সেইগুলো সেই ফলের জন্য ওয়েট করেছিল, তারা সেইখানে গিয়ে কি করছে? হাঁচর পাচর করে, হুটো পাটা করে সেইগুলো নিতে চাইছে। নেক্সট দেখো চলে আসছি আমরা ওয়ার্ড নেস্টে। টুয়ার্লিং, টুয়ার্লিং মানে হচ্ছে স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, অর্থাৎ গোল গোল করে ঘোরা। কোট মানে হচ্ছে নেস্ট, অর্থাৎ পাখির বাসা। স্টাবল, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, অর্থাৎ ফসলের কাণ্ডের নিচের ছোট অংশ। স্টেম মানে হচ্ছে কাণ্ড, সেই কাণ্ডের নিচের অংশ। লি মানে হচ্ছে গ্রাস কভার্ড ল্যান্ড, অর্থাৎ ঘাসে ঢাকা জমি। নেক্সট অ্যাকর্নস, স্মল ব্রাউন নাট অফ দ্য ওক ট্রি, অর্থাৎ ওক গাছের ছোট বাদামি বাদাম। প্যাটারিং, মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ড, অর্থাৎ ক্রমাগত তাড়াতাড়ি হালকা সাউন্ড, অর্থাৎ টিপ টিপ করে যে শব্দটা হয়, টুপটাপ টিপ টিপ, এইরকম শব্দকে বলি প্যাটারিং। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরের দিনকে তোমাদের এই আটামের এক্সারসাইজ আমি করাবো। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলি প্রতিদিন দেখছো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।